মাঠ সংকটের বাহানায় আলোর মুখ দেখছে না পায়োনিয়ার লীগ। 4 মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ বাফুফে। শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস। ভিন্ন ধর্মের অনুসারী হলেও জাতীয় দলের সঙ্গে ঈদের সময়টা উপভোগ করেন লিটন দাস। মিস করেন দিনাজপুরে বন্ধুদের সঙ্গে ঈদ আড্ডা। চূড়ান্ত হলো বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর। এফটিপিতে 2027 সালে থাকলেও 1 বছর এগিয়ে 2026 সালে অজিদের সঙ্গে সিরিজ খেলবে টাইগাররা। চূড়ান্ত হয়নি ফরম্যাট। এবং দেশের অন্যতম সেরা দুই ব্যাটার লিটন শান্তর সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। মন্তব্য টাইগারদের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্পের দ্রুতই ছন্দে ফেরার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এবারে দেশের ফুটবলের খবর। প্রায় 4 মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠন সহ টুর্নামেন্টটি মাঠে আনতে চান বাফুফের পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। লীগ আয়োজন করার জন্য মাঠের প্রতিবন্ধকতা থাকলেও তা কাটিয়ে ওঠার আশ্বাস দিয়েছেন তিনি। দেশের ফুটবলে বইছে সুবাতাস। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী খেলেছেন লাল সবুজ জার্সি গায়ে। সামিত সোম সহ আরো বেশ কয়েকজন বিদেশি বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে চলছে আলোচনা। ফিফার সঙ্গে ফুটবল ডিপ্লোম্যাসি থেকে শুরু করে নিয়মিত লিগ সহ বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনেও দক্ষতার ছাপ রেখেছে তাবিত আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি। কিন্তু যে জায়গাটাতে সবচেয়ে বেশি মনোযোগ হওয়ার কথা ছিল ফেডারেশনের, সেই পায়োনিয়ার লীগ সবচেয়ে অবহেলিত। প্রায় 4 মাস হলেও এখনো পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি ঘোষণা করতে পারেনি ফেডারেশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পায়োনিয়ার কমিটিটা। আশা করতেছি যে ঈদের এই আমেজটা একটু কেটে গেলে 2-4 দিন 1 সপ্তাহের ভিতরে আমার মনে হয় প্রেসিডেন্ট মহোদয় দিয়ে দিবে। দেশের ফুটবল প্রবেশের প্রথম ধাপ পায়োনিয়ার লীগ। এই টুর্নামেন্ট খেলার মাধ্যমে জাতীয় দলে ঢোকার স্বপ্নদ্বার উন্মোচন হয় তরুণ ফুটবলারদের। কিন্তু বয়স ভিত্তিক এই লিগ প্রতিবারই সম্মুখীন হয় নানা প্রতিবন্ধকতার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন ধর্মের অনুসারী হলেও ঈদের সময় জাতীয় দলের সঙ্গে দারুণ উপভোগ করেন জাতীয় দলের ব্যাটার লিটন দাস। সবার সঙ্গে খাওয়া দাওয়া করে কাটে ঈদের দিনগুলো। তবে বেশি মিস করেন ঈদের ছুটিতে দিনাজপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা। রমজান মাসে ইফতার থেকে সব আয়োজনে আমন্ত্রিত থাকতেন লিটন দাস। দেশের বাইরে যখন ঈদ হয়, মানে আপনার টিমমেটদের অবস্থা কেমন থাকে? মুসলিম ধর্মের একটা ফেস্টিভ্যাল, তো আমার মনে হয় যে আমি যখন থাকি টিমের সাথে বাইরে, আমি কখনোই ফিল করি না কারণ যে আমি বাইরের বা কোনো কিছু। কারণ ওই টাইমটাতে ইফতার যদি কখনো হয়, একসাথে ইফতার করে আমি ইনভাইটেড থাকি। এবং ঈদের দিন যে কোনো প্রোগ্রাম, লাইক আপনাদের নামাজের পরে একটা আয়োজন থাকে খাওয়া দাওয়ার, ওখানেও আমি ইনভাইট থাকি। তো আমি ওইটা অনেক এনজয় করি। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা তো হয়ই, হ্যাঁ। তো ওই সময়টা আসলে কীভাবে কাটে? আসলে অনেক ঈদই মনে হয় আমরা বাংলাদেশ টিম বাইরে করেছি। আর আগেকার যদি কথা বলি, যখন আমি দিনাজপুরে থাকতাম, ম্যাক্সিমাম ফ্রেন্ডরা মিলে এই রোজার টাইমটাতে আমরা অনেক এনজয় করতাম। বিকজ সবাই রোজা রাখতো, আমি তো রাখতাম না, বাট আমি ওই টাইমটাতে যাই ইফতার করতাম একসাথে সব ফ্রেন্ডরা মিলে। ওটা একটা ভালো একটা মেমোরি ছিল। যেহেতু এখন দিনাজপুরে খুব কম যাওয়া হয়, ঈদে আসলে ঢাকায় থাকা ছাড়া কোনো অপশন নেই। আর যেহেতু লাস্ট অনেকগুলো ঈদই আমরা বাইরে করেছি, কারণ খেলা থাকে অনেক সময়। তো যদি দেশে থাকি তাহলে অবশ্যই দিনাজপুরে যাই ফ্রেন্ডের সাথে, কারণ ফ্রেন্ডরা ঈদের দিন অনেক ঘোরাঘুরি করে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। 2027 সালে নয়, 2026 সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। 1 বছর এগিয়ে আনা হয়েছে টাইগারদের অস্ট্রেলিয়া সফর। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে শান্তরা। মূলত 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে অজিদের ব্যস্ততার কারণে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের সফর। ক্রিকেট বিশ্বে কুলীন সম্প্রদায় অস্ট্রেলিয়া। অন্য প্রায় সব দেশে সিরিজ খেলার আমন্ত্রণ পেলেও টাইগারদের খুব একটা সুযোগ মেলে না ক্যাঙ্গারুদের দেশে সফরের। এখন পর্যন্ত মাত্র একবারই দ্বিপাক্ষিক সিরিজে অজি ভূমিতে সফর করেছিল বাংলাদেশ, সেটাও 2003 সালে।
সবশেষ এফটিপিতে বাংলাদেশের সুযোগ তৈরি হয়েছে আরও একবার অস্ট্রেলিয়া সফরের। গেল এফটিপি অনুযায়ী 2027 সালে অজি ভূমিতে সফরের তারিখ নির্ধারণ করা হয়েছিল, তবে সেই সূচিও পরিবর্তন আসতে যাচ্ছে না, বাতিল করা হচ্ছে না, বরং এগিয়ে আনা হচ্ছে সেই সফর। 2027 সালের পরিবর্তে 2026 সালে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কোন কোন ফরম্যাটে সিরিজ হবে তা এখনও নির্ধারিত হয়নি। তার আগেই পরিবর্তন হয়েছে সিরিজের সূচিতে। মূলত অজিদের সুবিধার জন্যই এই পরিবর্তন এনেছে স্বাগতিকরা। 2027 সাল ব্যস্ততার মধ্য দিয়ে পার করবে অজিরা। তাছাড়া 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি, ঐতিহাসিক দিবস উপলক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচ ঘটা করেই আয়োজন করবে অজিরা, যার জন্য এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সফরকে। 2026 সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে সিরিজটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে। এর আগে 2003 সালে এখানেই সিরিজ খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ঈদ আনন্দ বাড়াতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো নারীদের কাবাডি প্রতিযোগিতা। ভিন্নধর্মী এই খেলা দেখতে জড়ো হন শত শত দর্শক। ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রতিশ্রুতি আয়োজক কমিটির। নারীদের কাবাডি প্রতিযোগিতা নিয়ে উন্মাদনা ছিল ভিন্ন রকম। খেলা দেখতে ভিড় করেন নানা বয়সী দর্শক। খেলায় গোপালপুর উপজেলা বনাম সদর উপজেলা নারী কাবাডি দল মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোপালপুর উপজেলাকে হারিয়ে জয়ী হয় টাঙ্গাইল নারী উপজেলা দল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভিন্ন ধর্মের অনুসারী হলেও জাতীয় দলের সঙ্গে ঈদের সময়টা উপভোগ করেন লিটন দাস। মিস করেন দিনাজপুরে বন্ধুদের সঙ্গে ঈদ আড্ডা। এবং চূড়ান্ত হলো বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর। এফটিপিতে 2027 সালে থাকলেও এক বছর এগিয়ে 2026-এই অজিদের সঙ্গে সিরিজ খেলবে টাইগাররা। চূড়ান্ত হয়নি ফরম্যাট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এবার চলে যাচ্ছে আমাদের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। সবাইকে স্বাগত জানাচ্ছি খেলার সময়ের ঈদ বিশেষ আয়োজন খেলার তারা অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন খুব পরিচিত এক মুখ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সেরা গোলরক্ষক আমিনুল হক। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মোবারক আপনাকেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে ইনশাল্লাহ। আমিনুল ভাই, এবারে ঈদ থেকে আপনার জন্য একটু ডিফারেন্ট, একটু বিশেষ হতে যাচ্ছে অন্যবারের তুলনায়। শুধু আমার জন্য না, আমি মনে করি যে সারা বাংলাদেশের মানুষের জন্য একটু স্পেশাল, একটু ভিন্ন, একটু স্বাধীনভাবে তারা ঈদ উদযাপন করার যে পরিবেশ তৈরি হয়েছে, এটি মনে হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছেই সেই ইমেজটা বা সেই আমেজটা রয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই স্বস্তির নিঃশ্বাস যেহেতু ফেলছি, সো দ্যাট এই ঈদ উল ফিতরটা আমাদের জন্য আসলে একটু ডিফারেন্ট। আরেকটা বিষয়, যে আপনার তো আরেকটা বড় পরিচয়, আপনি একজন ফুটবলার, এক্স ফুটবলার, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, অনেক অর্জন রয়েছে আপনার জাতীয় দলের জার্সিতে, ক্লাবের জার্সিতে। এমন একটা সময় আমাদের ঈদটা হচ্ছে যখন ফুটবলের একটা স্বস্তির সুবাতাস বইছে। মাত্রই ভারতের বিপক্ষে আমরা ডমিনেট করে ড্র করে বাংলাদেশ দল কিন্তু এসেছে। ওয়েল, আমি অবশ্যই বাংলাদেশ দলকে সাধুবাদ জানাবো, স্পেশালি হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার কারণে ফুটবলারদের ভিতরে যে একটি মানসিকভাবে যে একটি স্ট্রং মেন্টালিটি তৈরি হয়েছে এবং বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে হামজার সাথে এবং আমাদের যারা ঘরোয়া ফুটবলের সাথে যারা জড়িত রয়েছে তাদের সাথে কিন্তু একটা ডিফারেন্ট কিন্তু আমরা আসলে ইন্ডিয়ার এগেনস্টে দেখেছি যে হামজা চৌধুরী নিজেই চীনের প্রাচীরের মতো আপনার ডিফেন্সে থেকে যেভাবে তার যে স্ট্রং যে মেন্টালিটি এবং তার যে ফিজিক্যাল ফিটনেস, সেটা কিন্তু প্রথম ম্যাচে কিন্তু আমরা সেটা দৃশ্যমান হয়েছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরী মতো আমাদের আরও হামজা দরকার।
আমার ভাই বাংলাদেশ দলের মধ্যে আপনি ওই স্পৃহাটা তো দেখেছেন যে নতুন কিছু করতে চায়, ভালো কিছু করতে চায়। আমাদের যে ট্র্যাডিশনটা হামজা চৌধুরীকে কেন্দ্র করে যে একটি পরিবর্তনের হাওয়া পড়েছে আমার কাছে মনে হয়েছে, সেটাকে ধরে রাখাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আমরা অনেক কিছু অর্জন করি খুব তাড়াতাড়ি, কিন্তু এটাকে ধরে রাখতে পারি না, পরে আবার এটাকে হারিয়ে ফেলি। আমাদের যারা আদার্স খেলোয়াড় রয়েছে তাদেরকে কিভাবে আরও মোটিভেট করা যায়, কিভাবে তাদেরকে উজ্জীবিত করা যায়, কিভাবে বাংলাদেশের জন্য যাতে আমরা ফুটবলটা খেলতে পারি, দেশের জন্য খেলার যে ইয়াটা, সেই মানসিকতাটা আমাদের প্রত্যেকটি খেলোয়াড়ের তৈরি করা উচিত। আমিনুল ভাই, ঈদের দিনটা আসলে আপনার কিভাবে কাটে? ঈদের দিনের সকালটা আপনি কিভাবে পার করেন? ছোটবেলার ঈদটা তো ছিল আসলে একটু ডিফারেন্ট, কারণ প্রথমত তখন ছিল যে নতুন জামা কাপড় কেনার আব্বা আম্মার কাছে যে একটা আবদার, আব্বা আম্মা হয়তো বা চাইলেও সবসময় সে আবদার পূরণ করতে পারতো না, বাট তারপরেও ছোটোবেলার যে ঈদ সেটি ছিল আসলে টোটালি একটি ডিফারেন্ট। এবং সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাওয়া, তারপরে বড়দের আব্বা আম্মাকে সালাম করা, সালামি নেওয়া, পাশাপাশি ছোটবেলায় যে আমাদের এলাকার যারা ছোটবেলার যারা বন্ধু ছিল তাদের সাথে সারাদিন যাবৎ ঈদটাকে কিভাবে সুন্দরভাবে উদযাপন করা যায়, সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে যে ছোটবেলার ঈদটাই আসলে অনেক বেশি আনন্দের ছিল। হ্যাঁ, এবং আজকে যখন বড় হয়েছে, এখন হয়তো বা সন্তানের বাবা হিসেবে সন্তানদের ঈদ দেখেই আনন্দিত হই। ঈদের দিন আসলে কোন খাবারটা আপনার সবচেয়ে পছন্দ? কোন খাবারটা আপনি ঈদের দিনে না খেলেই নয়, বা যেটা আপনার মেনুতে থাকবেই? না, আসলে এরকম কোনো স্পেসিফিক কোনো ডিশ বা কোনো কিছুই নাই, বাট একটি জিনিস আমি খুব বেশি মিস করি, সেটি হচ্ছে যে আসলে ছোটবেলা থেকেই মাকে দেখেছি যে সকালবেলা নামাজে যাওয়ার আগে নবীজির যে সুন্নত যে একটু মিষ্টি মুখ করানো, তো সেটি আম্মা যতদিন বেঁচে ছিলেন ততদিন আসলে আম্মার হাত দিয়ে সেটি হয়েছে। বাট আম্মা মারা যাওয়ার পরে সেটি আমার ওয়াইফ হয়তো বা কন্টিনিউ করছে। বাট আম্মা থাকাকালীন সময়ের যেই মানে অনুভূতি, যে ভালো লাগাটা, সেটি আসলে এখনো প্রতি মুহূর্তেই আসলে মিস করি সেটি। করাটা খুবই যে স্বাভাবিক। মিষ্টি মুখ করানোটা, এবং ঘুম থেকে উঠার পরেই যে গোসল করে নামাজের জন্য রেডি হও, মিষ্টি মুখ করে অবশ্যই যাবা, এটি না খেয়ে যাবা না। এই যে যাওয়াটা, এটাকে অনেক বেশি মিস করি। আর নরমালি অ্যাজ ইউজুয়াল আমি মানে যেটা মানে ঈদের আমেজে যেই ধরনের উৎসব মুখর পরিবেশে যে আমাদের প্রত্যেকটি পরিবারের ভিতরেই যে খাবারের আয়োজন করা হয়, সেগুলো সচরাচর সবগুলোই আমার পছন্দের। আমার আলাদা খাবার নিয়ে কোনো রকম কোনো ফ্যাসিনেশন বা কোনো দুর্বলতা নাই। ছোটবেলায় তো আমাদের অনেক স্মৃতি থাকে যে ঈদের সময় একটা জিনিস পছন্দের, খুব অনেক বাবার কাছে বা মার কাছে চেয়েছি, অনেক চাওয়ার পর দিচ্ছে, বা এরকম কোনো স্মৃতি কি হ্যাঁ, আছে? ডেফিনেটলি আছে। ছোটবেলায় তো ধরেন, যেহেতু মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি, মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছি, সেই পরিবারের সীমাবদ্ধতা থাকবে খুব অবশ্যই। স্বাভাবিক কারণেই। তো সেই জায়গা থেকে আমার বড় ২ ভাই আমার চেয়ে প্রায় ১০ বছর, একজন ১২ বছরের বড়। তো বড় ভাইদের হয়তোবা ওই রকমের কোনো চাহিদা ছিল না। বাট ছোটবেলা থেকেই আব্বা-আম্মার কাছে আমার সবসময় যে ঈদের নতুন জামার যে একটি চাহিদা, যে প্রত্যাশা, সেটি সবসময় ছিল। বাট বাবা-মাদের যেই চরিত্র, যে তারা হাজারো কষ্টের ভিতরেও তার সন্তানকে সন্তানদেরকে খুশি করতে খুশি চায়। করার চেষ্টা করে, এবং আমি মনে করেছি যে আমি সৌভাগ্যবান যে আমার বাবা-মা অত্যন্ত ভালো একজন, তারা দুজনই ভালো মানুষ ছিলেন। আমার যে আবদার ছিল, যে হয়তোবা কান্নাকাটি করেছি, সে আবদার কিন্তু তারা শত কষ্টের পরেও কিন্তু তারা পূরণ করেছে। তো এই জায়গাটি আসলে অত্যন্ত ভালো লাগার, এবং আমাদের সন্তানরা এখন আসলে আবদার করা লাগে না। এখন আসলে আবদারের আগেই তারা তাদের কাছে পেয়ে পৌঁছে যাচ্ছে। এইটাই হচ্ছে ডিফারেন্ট। এই প্রজন্মের আসলে সেই কানেক্টিভিটিটা আমার অনেকটাই মানে কেন জানি মনে হয় যে একটু যান্ত্রিক হয়ে গেছে সবকিছু। আমরা তো কথা বলছিলাম আপনার ঈদ নিয়ে, এবার একটু পেছনে চলে যেতে চাই। আপনার ক্যারিয়ারে আমরা জানি অনেক ঘটনাবহুল আপনার একটা ক্যারিয়ার ছিল। একটু ছোট করে জানতে চাইবো যে তখন আমরাও খুব একটা বড় না, কিন্তু যে আপনাকে আবাহনী ক্লাব একবার তুলে নিয়ে গেছিল, আটকে রেখেছিল, কিডন্যাপ করেছিল। তখনকার ফুটবলে আসলে দেশের ফুটবলে এটা খুব প্রচলিত ছিল যে তারকা খেলোয়াড়দের এক ক্লাব থেকে আরেক ক্লাবে তুলে নিয়ে যাওয়া হতো। সেই ঘটনাটা যদি একটু ছোট করে আসলে বলতেন। তখনকার ফুটবলের ক্রেজটাই ছিল এরকম যে যখন আমাদের দলবদলের মৌসুম আসতো, তখনই কে কোন খেলোয়াড়কে কিভাবে নিয়ে যাবে, কিভাবে আটকে রাখবে, তারপর দলবদলে সাইন করার পরে তারপরে নিজ নিজ ক্লাবে খেলবে। ওই যে ফুটবলের যে ক্রেজ, ওই ক্রেজ থেকে কিন্তু আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়েছে। ৩টা গাড়ি এসে আবাহনী ক্লাব থেকে আমাকে গাড়িতে তুলে একটি বাসায় নিয়ে গেল আরকি। সম্ভবত এটা পরের দিন সকালবেলা দেখলাম এটা সম্ভবত ইকবাল রোড ছিল। তো সেই ইকবাল রোডে গিয়ে আমি সে পুরা বাড়িতে আমি একা, কেউ নাই। আমার সাথে আমাদের একজন সতীর্থ খেলোয়াড় ছিল, হাসান, ও ছিল। বাট আবাহনী ক্লাব হয়তোবা চেষ্টা করেছিল যে কোনোভাবে যদি দলবদলে যে একটি ক্রেজ থাকে সেটাকে কাজে লাগিয়ে আবাহনীতে খেলানো যায় কিনা। বাট পরবর্তীতে যে ঘটনাটা হয়েছে, যখন পত্রিকা আমি দেখলাম সকালবেলা,
পরে দেখে আমি আসলে আর স্থির থাকতে পারলাম না। পরে আমি বাধ্য হয়ে, যেহেতু বারান্দার সামনে খোলা ছিল, সামনে একটা দেয়াল ছিল আর কি, বাউন্ডারির দেয়াল, তো এটা পার হয়েই কিন্তু নিচে নামা যায়। পরে আমি তখন হাসানকে বললাম যে, হাসান, আমি আফগানিতে খেলা আমার এই মুহূর্তে সম্ভব না, কারণ যেহেতু আমি মুক্তিযোদ্ধার সাথে কন্ট্রাক্ট করে ফেলেছি, সো দ্যাট তুই থাক, আমি এভাবে করে আমি চলে যাচ্ছি। পরে আমি বারান্দা থেকে লাফ দিয়ে আপনার বাউন্ডারিতে, তারপরে রাস্তায় নেমে সরাসরি আমি আমাদের সতীর্থ খেলোয়াড় ছিল হাসান আল মামুন, ওকে ফোন দিলাম। ওকে ফোন দিয়ে সরাসরি মুক্তিযোদ্ধা ক্লাবে গেলাম। মুক্তিযোদ্ধা ক্লাবে গিয়ে দেখলাম যে ব্যাপকভাবে পুলিশ মানে কনসার্ন ছিল। এটা মানে চিন্তাই করা যায় না, একটা হুলস্থুল অবস্থা আমি দেখেছি। বাট তখনকার ফুটবলার আসলে ক্রেজটাই ছিল এরকম। তো ওইটা ছোট্ট ইনসিডেন্ট, বাট এটাকে মানে নেগেটিভভাবে নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এটাকে পজিটিভভাবে, এটা আমাদের ফুটবলে এরকম হরহামেশাই হয়েছে। এবং আমি মনে আছে আমার মুক্তিযোদ্ধা ক্লাবে এরকম, যাতে অন্য কোনো ক্লাব নিতে না পারে, এই জন্য মুক্তিযোদ্ধা ক্লাব প্রায় 1 মাস ধরে আমাদেরকে গাজীপুরের একটি রিসোর্টের ভিতরে রেখেছিল। আমাদের সাথে আরও অনেক খেলোয়াড়রা ছিল এখানে, মাসুদ রানা ভাই, জুয়েল রানা ভাই, এরকম অনেকে, নকি ভাই থেকে শুরু করে, এরকম একটানা 1 মাস আমরা ছিলাম। সো দ্যাট ওইটাও তখনকার ফুটবলের একটা অন্যরকম ভালো লাগা ছিল। এবার একটু অন্য ভিন্ন রকম একটু আলোচনা করতে চাই। দর্শক, আমরা জানি যে ওয়ার্ল্ড ফুটবলে তো অনেক কিংবদন্তি গোলকিপার আমরা দেখেছি। আপনার চোখে কিংবদন্তিকে, সেটা আমরা একটা র্যাপিড ফায়ারের মাধ্যমে আমরা সেটা বের করতে চাই। আপনাকে প্রশ্ন করব, আপনি একজন একজন করে বলবেন, শেষ পর্যন্ত গিয়ে যে থাকবে সেই হবে আপনার চোখে সেরা গোলকিপার। তবে আপনাকে এটা একটু সতর্কভাবে খেলতে হবে, কারণ এখানে কিন্তু অনেক বড় বড় নাম রয়েছে। তো আমি শুরু করছি সেই র্যাপিড ফায়ারটা। ম্যানুয়েল নয়ের না জিয়ানলুইজি বুফন? ম্যানুয়েল নয়ার। নয়ের নাকি ক্যাসিয়াস? ক্যাসিয়াস। ক্যাসিয়াস নাকি অলিভার কান? অলিভার কান। অলিভার কান অর লেভ ইয়াশিন? লেভ ইয়াশিন আসলে খেলাভাবে দেখিনি, বাট লেভ ইয়াশিন অনেক ভালো গোলকিপার ছিলেন। তাহলে তাকে চুজ করবেন? লেভ ইয়াশিন। লেভ ইয়াশিন। লেভ ইয়াশিন আর পিটার স্মাইকেল? পিটার স্মাইকেল। পিটার স্মাইকেল, ওকে। পিটার স্মাইকেল নাকি বর্তমানের ক্রেজ, যিনি রিগার্ডেড ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার, অ্যালিসন বেকার? আমি পিটার স্মাইকেলের সাথেই থাকবো। পিটার স্মাইকেল আর টের স্টেগান? পিটার স্মাইকেল। আপনি লাস্ট পর্যন্ত যতজনই বলেন, কারণ পিটার স্মাইলকে দেখে আমি যে ফুটবলার বা একজন গোলকিপার হওয়ার যে অনেক কিছু আমি শিখেছি যে খেলা দেখে, তো সেটার আসলে আমার আইডল মানে এখন পর্যন্ত পিটার বাট স্মাইকেল। এখনো কিন্তু অনেকগুলো বড় নাম বাকি রয়েছে। তারপর আমি বলতে চাই পিটার স্মাইকেল আর গর্ডন ব্যাংকস? পিটার স্মাইকেলের সাথে আমি থাকবো। তাহলে আমরা ধরে নিচ্ছি আপনার যদি পিটার স্মাইকেলই সেরা গোলকিপার। বর্তমান প্রজন্মের যারা খেলছে এদের মধ্যে আপনাকে আসলে আমার কাছে মার্টিনেজের খেলা আমি দেখেছি, আমার কাছে মার্টিনেজকে বেটার মনে হয়েছে। এক্স্যাক্টলি, মার্টিনেজ আসলে গত 3-4 বছর ধরে আর্জেন্টিনাকে একা হাতেই কিন্তু বলা যায় ওয়ার্ল্ড কাপটা তো উনি জিতিয়েছেন, বলাই যায়। আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন। ব্যক্তিগত বলতে আসলে আপনার পছন্দ অপছন্দের। বিরিয়ানি না খিচুড়ি? খিচুড়ি। খিচুড়ি। কি খিচুড়ি? ডিম খিচুড়ি, বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি, কোন এনিথিং। খিচুড়ি। খিচুড়ি। ডিম দিয়ে হলে খিচুড়ি। এনিথিং, নো প্রবলেম। চা না কফি? চা। ফুটবলার না হলে কি হতেন? আর্মি অফিসার। প্রিয় ভেকেশন স্পট কোথায়? আমার নিজ গ্রাম ভোলা। ভোলায় যাওয়া হয় মানে যেতে এখন? আমি চেষ্টা করি, যখনই কোনো ফ্রি টাইম পাই তখন চেষ্টা করি। আপনি তো নিজে একজন বড় খেলোয়াড় ছিলেন, নিশ্চয়ই আপনার পছন্দের ক্লাবও রয়েছে। আমি বেশ কয়েকটা ক্লাবের নাম বলছি, এর মধ্যে আপনি চুজ করেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা? রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার ইউনাইটেড অর ম্যানচেস্টার ইউনাইটেড, কারণ পিটার স্মাইকেলের সাথে আপনি আমাকে লিভারপুল বলতেও দিলেন না, আপনি বলেই দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। রাইট। দুটো ক্লাবের নাম বলবো, এই দুই ক্লাবে আপনি খেলেছেন, আবাহনী মোহামেডান? আমি সাপোর্টার আহ্বানই করি, ছোটবেলা থেকে করেছি, বাট খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি মোহামেডান। এবং মোহামেডান আপনার অনেক সফলতাও আছে, সুপার কাপ আহ্বানী তো জিতেছেন। অনেক, আমি 1 বছর খেলেছি, বাট আহ্বানী ক্লাবও আমার অনেক বেশি ভালো লাগার কিছু মুহূর্ত রয়েছে। এবং আমার ফুটবল ক্যারিয়ারের একটি বেস্ট পারফর্মার ইয়ার ছিল হচ্ছে আহ্বানী ক্লাবের 99-এ। শেষ প্রশ্ন, এখানে আপনার যে কোনো একজনকে চুজ করতে হবে, নিশ্চয়ই আজ বুঝতে পারছেন প্রশ্নটা কি, মেসি না রোনালদো? বেসিক্যালি আমি দুজনের খেলাকেই পছন্দ করি, বাট যেহেতু আমি রোনালদোর ভক্ত, এই জন্য রোনালদোর পক্ষে আমার কিছুটা হইলেও দুর্বলতা কাজ করবে। সম্প্রতি একটা ম্যাচ হয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের, ব্রাজিল আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা জিতেছে, যার কারণে প্রশ্নটা করে, যেহেতু বেশি দিন হয়নি, ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলে আপনি কোন দল সাপোর্ট করবেন? আমি ব্রাজিলের সাপোর্টার, সো দ্যাট ব্রাজিল যেহেতু হেরে গেছে, এটা আমি শুনে কিছুটা হলো মানে অস্বস্তিতে পড়েছি এবং কিছুটা হতাশ হয়েছি, কষ্টও পেয়েছি। বাট আমার পরিবারে আবার সবাই খুব খুশি, কারণ সবাই আর্জেন্টিনার সাপোর্ট। আগামী বছর একটা ওয়ার্ল্ড কাপও রয়েছে, 2026 ওয়ার্ল্ড কাপ, এবং এই ওয়ার্ল্ড কাপে আপনি কাকে এগিয়ে রাখবেন, এবং আপনার কি কোনো ইচ্ছা আছে এই ওয়ার্ল্ড কাপটা মাঠে বসে দেখা, ব্রাজিল আর্জেন্টিনার কোনো ম্যাচ, ইনফ্যাক্ট ব্রাজিলের কোনো ম্যাচ? যদি মানে দেশের সিচুয়েশন অনুযায়ী, যেহেতু আমি ব্যক্তিগতভাবে দেশের সাধারণ মানুষের জন্য কাজ করি, দেশের জনগণের জন্য কাজ করি, একজন রাজনীতিবিদ হিসেবে আমার দেশ সবার আগে, হ্যাঁ অবশ্যই। তো সেই দেশকে
সামনে রেখে যদি কোনো সিচুয়েশন বা পরিবেশ তৈরি হয়, খেলা দেখার সুযোগ থাকে, তাহলে হয়তো বা যাবো। আপনার সঙ্গে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম এবং আশা করছি যে আপনার এবার ঈদটা ভালো কাটবে এবং সামনের ঈদটিও আপনার ভালো কাটবে। অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মুবারক। জি, আপনাকেও ঈদ মোবারক এবং আমার প্রিয় দেশবাসী সবাইকেই জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এবং আসুন সবাই মিলে যাতে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি যাতে সুন্দর ঈদ উদযাপন করতে পারি। সবাইকে ঈদ মোবারক। দর্শক, আজকের খেলার তার এখানেই শেষ করছে। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সবাইকে ঈদ মুবারক। সঙ্গেই থাকুন সময়।